আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। এতদিন শুনেছিলাম যে রেজিম চেঞ্জের জন্য আমেরিকা $29 মিলিয়ন খরচ করেছিল, কিন্তু 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যার মধ্য দিয়ে রেজিম চেঞ্জ করা হলো, তার পুরো বাজেট কি ওই $29 মিলিয়ন ছিল, নাকি এর বাইরেও অনেক টাকা খরচ করা হয়েছে? আজকে সেই বিষয়ে একটা চমকপ্রদ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আজ ঐতিহাসিক 7ই জুন 1966 সালের এই দিনে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেছিলেন। এই 6 দফা ঘোষণার মধ্য দিয়েই আসলে বাংলাদেশের 71 সালে যে স্বাধীনতাটা আমরা অর্জন করেছিলাম, তার বীজ রোপিত হয়েছিল বলা যায়। এই 6 দফার পথ ধরে, এটাকে যে কারণে বলা হয় স্বাধীনতার সনদ বা মুক্তির সনদ, এই 6 দফার পথ ধরেই ইতিহাসের ধারাবাহিকতায় 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং ধারাবাহিক আন্দোলন সব মিলিয়ে আমরা 1971 সালে রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ পেয়েছিলাম। আজকে এই ঐতিহাসিক দিনটির কথা আপনাদের সামনে স্মরণ করছি, সেই সাথে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে একটি স্বাধীনতা, একটি ভূখণ্ড উপহার দিয়ে গিয়েছিলেন। যাই হোক, যেটা নিয়ে শুরু করছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে গত 2 সপ্তাহ আগে আমি এই রূপান্তরের সত্যে আমেরিকার যে 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ঢাকায় যে অনুষ্ঠানটি হয়েছিল, যে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী, বিএনপির নেতা আমির খসরু চৌধুরী, সেই অনুষ্ঠানে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সাথে দেখা হয়েছিল। তারেক রহমান সেখানে প্রোটোকল ছাড়া এমনি গিয়েছিলেন এবং সেখানে ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটি মিটিং হয়েছিল। এবং আপনাদের আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস যখন ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে ছিলেন, তিনি সরকারি বেশ কিছু অর্থ, বেশ বড় অঙ্কের অর্থ তিনি গ্রামীণ ব্যাংক এবং নানান প্রতিষ্ঠানের নামে ডোনেট করে গিয়েছিলেন, যে সরকারি তহবিল থেকে এই টাকাগুলো গ্রামীণ ওইসব প্রতিষ্ঠানে যাবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে ডক্টর ইউনূস ওই টাকাগুলো গ্রামীণের ফান্ডে ট্রান্সফার করে যেতে পারেননি। সেহেতু তারেক রহমানের কাছে এই মে মাসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস সেই টাকাগুলো যাতে দ্রুত গ্রামীণের বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সেই জন্য অনুরোধ করেছিলেন। কারণ 30শে জুনের পরে যদি টাকা আনস্পেন্ড থাকে, খরচ না করা হয়, তাহলে সেটা সরকারের কাছে ফিরে যায়। এখন ডক্টর ইউনূস কেন এত টাকা গ্রামীণের প্রতিষ্ঠানে, নিজের তো অনেক টাকা নিয়েছে, নিজের কর মওকুফ করেছে, সেটা আপনারা জানেন, কিন্তু কিসের টাকা গ্রামীণের ফান্ডে তিনি সরকারের টাকা নিতে চেয়েছিলেন, কেন নিতে চেয়েছিলেন, সেটি আমরা আজকে জানতে পেরেছি এবং খুবই চমকপ্রদ একটা তথ্য। সেটা হলো যে ওই যে $29 মিলিয়ন কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা রেজিম চেঞ্জের জন্য খরচ করেছে, এটা আসলে একটা সামান্য অংশ। আমেরিকা $29 মিলিয়ন দিয়ে দীর্ঘদিন ধরে গুড গভর্নেন্স, ডেমোক্রেসি এসব বিষয়ে ট্রেনিং করা, সেমিনার করা, আবার এই ইনফ্লুয়েন্সারদের ফান্ডিং করা, এভাবে $29 মিলিয়ন আমেরিকা খরচ করেছে। কিন্তু রেজিম চেঞ্জে আরো অনেক বেশি টাকা খরচ হয়েছে এবং এটি কেবলমাত্র 2024-এর জুলাই আগস্টের ঘটনা না, এটা অনেক আগে থেকে এটা নিয়ে কাজ করছে। একের পর এক লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে। এই টোটাল রেজিম চেঞ্জে যত খরচ হয়েছে তার 72% টাকা ডক্টর ইউনূস তার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দিয়েছে। বিশেষ করে এই যে লবিজ, বিদেশি রাষ্ট্রনায়কদের সাথে ফোন করে তাদের কনভিন্স করা, তো প্রচুর লবিস্ট ফার্ম তিনি নিয়োগ করেছেন এবং 72% টাকা ডক্টর ইউনূস খরচ করেছেন। আর একজন উপদেষ্টা 2% খরচ করেছেন, 74% টাকা এই ইউনূস এবং তার এক উপদেষ্টা দিয়েছেন। ডক্টর ইউনূস এই টাকা দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে যখন
দায়িত্ব দেওয়া হলো চিফ অ্যাডভাইজারের, তখন তাকে বলা হয়েছিল কম পক্ষে 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন, অর্থাৎ 2029 পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, এর বেশিও থাকতে পারেন। এবং যে কারণে একটা ক্যাম্পেইন কিন্তু চলতো যে স্যার আপনি 5 বছর থাকেন, স্যার আপনি 10 বছর থাকেন, এবং নিজেও নির্লজ্জের মতো এটা বারবার বলেছেন। কিন্তু যেহেতু তিনি থাকতে পারেনি, 5 বছর থাকতে পারেনি, মাত্র 1.5 বছরের মাথায় চলে গেছে, তাই তার যে বিনিয়োগটা ছিল সেটা তার মোটামুটি লস হয়ে গেছে। এবং এই টাকাগুলো তো আসে গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এই ইনুস সেন্টার, গ্রামীণ ফ্রান্স, গ্রামীণ আমেরিকা, এসব নানান জায়গার থেকে টাকাগুলো তিনি নিয়েছিলেন যে 5 বছর ক্ষমতায় থেকে তিনি পোষায় দিবেন, কিন্তু টাকাটা তিনি পুষিয়ে দিয়ে যেতে পারেননি। এই জন্য তিনি এই গ্রামীণের আভ্যন্তরীণ একটা চাপের মধ্যেও নিজে পড়েছেন। তাছাড়াও এই বিনিয়োগ তো তার লস, তিনি তো লস বলে কিছু বোঝেন না, যেখানে লাভ সেখানেই ডক্টর ইনুস। তাই ডক্টর ইনুস তারেক রহমানকে বলেছেন এই টাকাগুলো যেন জুনের আগে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে ডক্টর ইনুসের আরো ডেভেলপমেন্ট হলো, বিশেষ করে গ্রামীণ ফ্রান্স, তারা এই মুহূর্তে পাগল হয়ে গেছে। ডক্টর ইনুসকে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচন করিয়ে জিতিয়ে আনতে হবে, এই লক্ষ্যে তারা কিন্তু ব্যাপক লবিং শুরু করে দিয়েছে। এবং তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকার যেমন ডক্টর খলিলকে সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন দিল, তাকে নির্বাচনে জিতবার জন্য সহায়তা করলো, ডক্টর ইনুস শিবিরে কিন্তু এটা নিয়ে একটা ক্ষোভ আছে যে তারেক রহমানের সরকার ডক্টর ইনুসের জাতিসংঘের মহাসচিব হওয়ার ব্যাপারে এখনো কোনো সিরিয়াসনেস দেখাচ্ছে না। কিন্তু গ্রামীণ ফ্রান্স এবং অন্যান্য গ্রামীণের যে মেকানিজম আছে এবং তার যে আন্তর্জাতিক মিত্র আছে, তাদের ইতিমধ্যেই সে নানানভাবে কনভিন্স করার চেষ্টা করছে যে সে জাতিসংঘের মহাসচিব হতে চায়। আপনারা জানেন যে মহাসচিব হওয়া ছাড়াও তার আরও একটি খায়েশ আছে যে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চান, এবং এরকম একটা আশ্বাস তাকে বিএনপির পক্ষ থেকে সেই লন্ডন মিটিংয়ে দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যদি আপনি শারীরিকভাবে সক্ষম থাকেন তাহলে বিএনপি আপনাকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করবে। কিন্তু সেটি এখন তারেক রহমান কিংবা বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা এটি নিয়ে আর ভাবছে না। তো গত পরশুদিন বৃহস্পতিবার তিনি ভ্যাটিকান সিটির পোপকে দিয়ে তারেক রহমানকে ফোন করিয়েছিলেন যেন ডক্টর ইনুসকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয়। তো পোপ ফোন করলে তো ন্যাচারালি তাকে উইথ ডিউ রেসপেক্ট তার ফোন রিসিভ করা হয়। তারেক রহমান তার ফোন রিসিভ করেছেন, কথা বলেছেন, এবং তারেক রহমান বলেছেন তিনি বিষয়টা ভেবে দেখবেন। তো ডক্টর ইউনূসের এই অবস্থা যখন, এর সাথে যেটা বলছিলাম যে আমি এই চিড়িয়াখানার ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট দিই, কারণ আমার অনেক দর্শক এটা চেয়েছেন। তবে একজন দর্শক কালকে মন্তব্য করেছেন যে আপনার অনুষ্ঠান অনেক সিরিয়াস হয়, এখানে একটা মহিষের আপডেট কেন দেন। কিন্তু এটা কিন্তু সাদামাটা কোনো মহিষ না, এটা ইন্টারন্যাশনালি একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় অবস্থান করছে। এবং আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল অধিকাংশ মিডিয়ায় কিন্তু তাকে নিয়ে নিউজ করা হয়েছে, এবং এটি এখন ইরান, রাশিয়া এবং এদের বিরোধী যে আমেরিকা, তাদের মধ্যে একটা মানে যুদ্ধের একটা ইস্যু হয়ে গেছে বলা যায়। এটা সশস্ত্র যুদ্ধ নয়, কিন্তু এটা নিয়ে তো যথেষ্ট ট্রল করেছে আমেরিকাকে যথেষ্ট ট্রল করেছে রাশিয়া এবং ইরান। তো সেই জায়গা থেকে আমরা, এবং এই ডোনাল্ড ট্রাম্পের জন্য ব্রেন্ট স্টেনসনের স্পেশাল অ্যাসাইনমেন্ট ছিল, 2 রাত সে ঠিকমতো ঘুমাইতে পারেনি। কেন এই ডোনাল্ড ট্রাম্পের যদি কোনো ক্ষতি হয়, সে যদি মারা যায়, তাহলে এটা নিয়ে আবার রাশিয়া ইরান নতুন করে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে একটা পলিটিক্স করবে। সো ইটস নট অ্যান ইজি অর ইটস নট জাস্ট এ ফান। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা যখন বলেছি যে ডোনাল্ড ট্রাম্প অবহেলার শিকার, তখন কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষের টনক রয়েছে। তারা এখন বলতেছে যে না, ডোনাল্ড ট্রাম্পকে অযত্ন অবহেলা করা হচ্ছে না, এটা সোশ্যাল মিডিয়ার গুজব। এবং তারা এখন 2টা ফ্যান লাগাইছে, আবার তাকে গোসল করতেছে। আমি একটা ছবি দেখিয়েছিলাম গতকাল যে তার উপর কাক বসেছে, সেটারও তারা একটা ব্যাখ্যা দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের এই আপডেট আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করি। বলেন তো দেখি, বাটপারি কোন পর্যায়ে গেলে পরে মানুষ এমন খবর ছড়াতে পারে যে এই বাংলাদেশে খুনি, অত্যাচারী, ব্যর্থ এবং লাগামহীন স্বার্থপরতার শাসন চালিয়ে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ক্যারেক্টারকে জাতিসংঘের মহাসচিব করা হবে?
শোনেন, জাতিসংঘ তো কানা হয়ে যায়নি। এই সংঘটা নিয়ে এমনিই নানান প্রশ্ন, সারা পৃথিবীতে জাতিসংঘের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে। এরা খালি শুনে, এরা খালি মিটিং করে, পৃথিবীতে শান্তি আনার ক্ষেত্রে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করেনি। জাতিসংঘ আমেরিকার একটা এজেন্ডা বাস্তবায়ন সংস্থা। আমেরিকা ছোড়া ঘোড়ায় শুধুমাত্র ভেটো পাওয়ার থাকার কারণে জাতিসংঘ দিয়ে কোনো দেশ দখল করতে পারে না বা যুদ্ধ লাগাতে পারে না। ইউনূস যদি জাতিসংঘের মহাসচিব প্রস্তাব আসে, আমেরিকা যদি চায়ও, তাহলেও কি রাশিয়া বা চায়না তারা ইউনূসকে সমর্থন দিবে যে আমেরিকার এরকম স্বীকৃত দালাল? আর আমেরিকা তো একবার যাকে ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। ইউনূসকে বাংলাদেশ দিয়ে যা ব্যবহার করার করে নিয়েছে, এখন আমেরিকা যে তার উপর থেকে তার ছায়াটা তুলে নিয়েছে, তার আশীর্বাদ তুলে নিয়েছে, তো অনেকগুলো দৃষ্টান্ত আমাদের সামনে আছে। সবাই জানে, একটা ওপেন সিক্রেট, যে ডিপ স্টেট এখন আর ইউনূসের কোনো প্রয়োজন নেই। ডিপ স্টেট ইউনূসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রথমে ছড়ানো হলো বাংলাদেশে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবে। অনেকে আমরাও মাঝে মধ্যে টুনটান শুনতে পাইতাম। এখনো সে নাকি এই চেষ্টাই করে, এই খায়েশ রাখে, যে কারণে তারেক রহমানের সাথে সে নমনম করে চলে। দেখেন, ইউনূস সরকারের অপশাসন, দুঃশাসন, হামে শিশু মৃত্যু, আমেরিকার সাথে দালালি চুক্তি, দুর্নীতি, ইউনূসের একা যত স্বার্থ হাসিল করা, নিজের ট্যাক্স মওকুফ করে নেয়া, নিজের সাজা মওকুফ করে নেয়া, দীর্ঘদিনের শুল্কমুক্ত সুবিধা নেয়া, এইসবের এবং তার উপদেষ্টা পরিষদের সীমাহীন দুর্নীতি ও নিয়মের বিচার না করে এবং বিচার হতে না দিয়ে বিএনপি এর মধ্যে প্রশ্নের মুখে আছে। আর যদি কোনো কারণে, কোনোভাবে, কোনো হিসাবে ওই খলিলের মতন ইউনূসকে রাষ্ট্রপতি আসনে বসিয়ে দেয়, তাহলে এই বিএনপির আর ভবিষ্যতের দিকে তাকাইতে হবে না। বাংলাদেশ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চিন্তা করবে না, কারণ ইউনূসের মতো অজনপ্রিয়, কুখ্যাত, দেশবিরোধী একটা মানুষকে, আমার যতটুকু ধারণা, বিএনপির মতো একটা জনগণের দল, তারা রাষ্ট্রপতি আসনে বসাতে চায় না। বাংলাদেশের পত্রপত্রিকাকে ইউনূস সেন্টার, ইউনূসের গ্রামীণ, এরা এজেন্ডা হিসেবে যে খবরটা ছড়াচ্ছে গত কিছুদিন ধরে, খুব চাইলেই আপনার এজেন্ডা বাস্তবায়ন করা কি সহজ হবে? বাংলাদেশের পত্রপত্রিকাকে এই খবরটা খাওয়াচ্ছে যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে কি দেখা যেতে পারে ডক্টর ইউনূসকে। প্রশ্নবোধক। এবং এই খবরটা আপনি যখন পড়বেন, আমি সবটা পড়বো না আপনাদের সামনে, আপনি লাইনে লাইনে দেখবেন সূত্র বলেছে, সংশ্লিষ্ট সূত্র বলেছে, কূটনৈতিক সূত্র বলেছে, এই ধরনের তথ্য, কিন্তু এর বাইরে কিছু নাই। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নাম ঘুরছে। সেই আলোচনায় নোবেলজয়ী ও বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আনুষ্ঠানিকভাবে উঠে এসেছে। তা আমি যখন আনুষ্ঠানিকভাবে পড়লাম, তখনই আমার মনোযোগ গেল যে আমি কোন অনুষ্ঠানে আয়োজন হয়েছে সেটা একটু পড়ি। পুরো রিপোর্ট পড়ে আমি সেই অনুষ্ঠানের কোন আনুষ্ঠানিকভাবে ইউনূসের নাম প্রস্তাব হয়েছে সেটা পাইনি। জাতিসংঘের মহাসচিব নির্বাচনে আনুষ্ঠানিক প্রক্রিয়া সাধারণত চলতি বছর মেয়াদে শেষ বছরে গতি পায়। সাধারণ পরিষদের 80তম অধিবেশন থেকেই পরবর্তী মহাসচিব নির্ধারণ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি এবং বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে একটি আলোচিত নাম করে তুলেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি ও গ্রহণযোগ্যতা বিবেচনায় তিনি বৈশ্বিক নেতৃত্বের উপযোগী ব্যক্তিত্ব, এমন আলোচনা নতুন নয়। এবং সেখানেও বলা হয়েছে, কূটনৈতিক সূত্র বলছে। আমার কি ধারণা জানেন, ঘোড়ার আন্ডা হবে। ইউনূসের পচন শুরু হয়েছে, পচতে পচতে সে শেষ হয়ে যাবে, তার যে বয়স হয়েছে। আর বড়জোর যদি হয় বাংলাদেশে, শেখ হাসিনা যদি ফিরে আসে, তাহলে মৌকা মতো পাইলে 14 শিখের ভেতরে তার বাকি জীবনটা কাটবে। আপনার টাইটেল আওয়ামী লীগের পিছু লাগলো কেন? এটা আওয়ামী লীগের জন্য তো লাভ। প্রথম আলো এবং ডেইলি স্টার সহ এখনকার যারা মেইন স্ট্রিমে যারা আছেন, যারা লালবদর এই সংবাদপত্র, শুধু মানুষ তো লালবদর না, অনেক প্রতিষ্ঠানে তো লালবদর, তার মধ্যে সংবাদপত্রগুলো তো অনেক লালবদর ছিল। সংবাদপত্র লালবদরের ভূমিকা পালন করছে, সেই তার মধ্যে প্রথম আলো একটা। সো আওয়ামী লীগের পিছু লাগবে, এটাই তো স্বাভাবিক। এবং এটা আওয়ামী লীগের পিছু লাগলে আওয়ামী লীগের জন্যই তো লাভ।
আওয়ামী লীগের জন্য ক্ষতির কিছু না তো। আমি তো মনে করি যে প্রথম আলো যত বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে লাগবে, আওয়ামী লীগের তত লাভ হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তত বেশি উজ্জীবিত হবে। কারণ ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বা আওয়ামী লীগকে মিনিমাম মানে কি বলে মিনিমাম মর্যাদা দেওয়ার কথাটা চিন্তা করে না। এই তিনজন লেখকের কথা আপনি বলছেন, এই তিনজনের লেখা একজন তো আওয়ামী লীগকে মিনিমাম মর্যাদা দিতে চায় না। আওয়ামী লীগের নেত্রীকে মিনিমাম, যিনি বাংলাদেশ 17 বছর একটানা 15 বছর প্লাস এর আগে 5 বছর মানে 21 বছর উনি দেশটাকে চালিয়েছেন, এবং 21 বছর ধরে যে 21টা ইট লেগে থাকে, তার মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে তো একটা দুটা ইট লাগছে, তাই না? যারা এটা স্বীকারই করতে চায় না, যারা এটা বুঝতেই চায় না, যারা মনে করে যে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি বড়, তাদের মতামত আওয়ামী লীগের চেয়ে বড়, এই যে তিনজন মানুষ, যাদের অনেক বিজ্ঞ মানুষ, মহিউদ্দিন আহমেদ সারাক্ষণ মিথ্যা কথা বলতে অভ্যস্ত, জাসদের মানে ঘুরায় ফেরায় তাল গাছটা আমার, ঘুরায় ফেরায় বাংলাদেশ স্বাধীন করছে এমন একটা ভাব করে, বাংলাদেশ স্বাধীন করছে সিরাজুল আলম খান, বাংলাদেশ স্বাধীন করছে জাসদ, এরকম একটা ভাব নিয়ে চলেন আমরা। তো সেরকম ভাবের মানুষ। তারপর আপনি আরেকজনের নাম বললেন, আরেকজন কি গবেষক, সে গবেষকরা আমি চিনি না, কিন্তু আরেকজন যিনি আলতাফ, ওনাকে আমি চিনি। নাহিদ যিনি গবেষক, তাকে আমি চিনি না। নাদিম। তো হ্যাঁ, নাদিম, তো ওনাকে আমি চিনি না। তো দুজনকে তো মোটামুটি চিনি। তো এই দুজনের মধ্যে দুজনকে এরা তো নিজেরা লিখেছে তা না, এদেরকে যেটা প্রেসক্রাইব করছে বা বলছে যে আপনার একটা লেখা দেন, তখন ওনারা ওনাদের মনের কথা লিখছেন, কারণ ওনারা তো এই মানসিকতার ওনারা তো সে ধরেন একটা মানুষ যখন করে যে শয়তান নিয়ে কথা বলে, ধরেন শয়তান নিয়ে যখন কথা বলে, তখন তো কোনো না কোনো পর্যায়ে বলে যে শয়তান আল্লাহকে সবচেয়ে বেশি সেজদা দিছিল, বলে না? আল্লাহকে যদি পৃথিবীতে মানে এই আদম সৃষ্টি হওয়ার আগে আল্লাহকে সবচেয়ে বেশি করছে কে, প্রণাম করছে কে, প্রণাম মানে কি আল্লাহকে সেজদা দিছে কে সবচেয়ে বেশি? ইবলিস আলাইহিসসালাম, তাই তো? ইবলিস আলাইহিসসালাম সবচেয়ে, সেই ইবলিস পরবর্তীতে শয়তান হয়েছে। কিন্তু মানুষ এই কথাটা তো সকল ধর্মগ্রন্থের মধ্যে, সকল কিছুর মধ্যে আছে, ইবলিস মিয়া আল্লাহর সবচেয়ে বড় ভক্ত ছিল, বলে না? তো ইবলিস আলাইহিসসালামকে যেখানে মানব জাতি একটু হইলেও জায়গা দেয় যে আল্লাহকে সবচেয়ে বেশি সেজদা দিচ্ছে, আল্লাহর নামে সবচেয়ে বেশি বন্দনা করছে কে? ইবলিস আলাইহিসসালাম। এই মানুষগুলোর মধ্যে সেই সেই সেইটুকুই নাই যে ইবলিসকে, উনি ইবলিস মনে করতে পারেন ইবলিস আল্লাহ পরবর্তীতে খারাপ। শেখ হাসিনারও ধরেন এরকম অনেক খারাপ তাদের দৃষ্টিতে, তাদের দেশে শেখ হাসিনা ইবলিস আলাইহিসসালাম, কিন্তু শেখ হাসিনা কি এরকম একটা কাজ করে নাই? করছে কিনা বলেন? কিছু একটা করছে, যে 21 বছর যিনি ক্ষমতায় ছিল তিনি কিছু না কিছু তো করছেন, সেটা বলতে পারে না, এটা বলতে পারে না, তাদের কারণে দিলের মধ্যে এই জিনিসটা নাই। এরা হইলো বুঝছেন ওই যে বলে না কি বলে, এদের দিলের মধ্যে মানে নাই, মনুষ্যত্ব জিনিসটা নাই। কারণ আল্লাহর ধর্ম যে যারা ফলো করে তাদের মধ্যে কিন্তু কিছু হলো মনুষ্যত্ব আছে, তারা ইবলিসকে এই নিয়ে একটি প্রশংসা করে যে উনি আল্লাহকে সবচেয়ে বেশি বন্দনা করছিল। সেখানে কিছুই করে নাই। এই লোকগুলি কিন্তু 21 বছর এই বাংলাদেশে হাওয়া বাতাস খাইছে। 3 বেলা ভাত, ধরেন বেশি বেলা খায় নাই, 3 বেলা যে খাবারগুলি খেয়েছে সেই খাবারগুলো তার টেবিলে আসার জন্য তার যেমন পরিশ্রমের প্রয়োজন ছিল, তেমনি এই পরিশ্রমের জায়গাগুলো তৈরি করার ক্ষেত্রে বা পরিশ্রমের জায়গাগুলো ঠিক রাখার ক্ষেত্রে কিন্তু একটা সরকারের ভূমিকা আছে। সেই সরকারের কে ছিল 21 বছর ধরে এনারা ছিলেন, এইটুকু স্বীকার করবে না এরা। বাংলাদেশের বাতাস থেকে যে অক্সিজেন নিচ্ছে এরা স্বীকার করবে না। এই লোকগুলি তো আর এক একজনের মানে মহিউদ্দিন সাহেবের কথা বললে তারা অনেক কথা আপনি বলতে পারেন, যিনি দেখবেন যে সব সময় কেউ মারা গেলেই বলে যে আমার সাথে ওনার অনেক অভিজ্ঞতা আছে, আমি ওনারা নিয়ে লিখবি। যে তোফায়েল ভাই সম্পর্কেও কিন্তু লিখছে, আর তোফায়েল ভাইয়ের সঙ্গে লিখছে, দেখা হয়েছে, এবং অনেক কিছু বাকি রয়ে গেছে। কোনগুলো বাকি রয়েছে? মিথ্যা কথাগুলি বাকি রয়েছে, যে মিথ্যাচার করতে হবে সেই মিথ্যাচারগুলো লেখার জন্য ওনার বাকি আছে। সমস্ত এই পর্যন্ত আপনি যতজন মারা গেছেন আপনি খেয়াল করে দেখেন, অনেক নাম পরিচিত অনেকজন মারা গেছেন, প্রত্যেকের সাথে ওনার একটা সম্পর্ক আছে, এবং প্রত্যেকের অনেক কিছু আর লেখা বাকি আছে, এবং সেগুলো উনি লিখবেন, সব মিথ্যা কথা লিখবেন। তো এইসব লোকের নিয়ে আপনার আলোচনা করতে বলেন বিপুল, আমার তো খারাপই লাগে। যারা পৃথিবীর মানব জাতি ইবলিসকে পর্যন্ত এইটুকু ক্রেডিট দেয় যে আল্লাহকে তিনি সবচেয়ে বেশি সেজদা করছিলেন, সবচেয়ে বেশি সম্মান দেখাইতেন, সবচেয়ে ভালোবাসতেন, সকল ফেরেশতার চাইতে সবচেয়ে বেশি উনি করছেন, এইটুকু মানব জাতিকে। এগুলো সেই মানব জাতির খন্ডাংশ, এগুলো অন্য কোনো জাত থেকে এগুলা মানব জাতির চেহারা নিয়েছে। অন্য কোনো জাত এরকম নিশ্চয়ই পৃথিবীতে এরকম কোনো জাত আছে যেটা সবসময় খারাপ জিনিস দেখে, খারাপ ছাড়া তার মানে সারাক্ষণ আপনার হয় না
কুকুর যেমন ঘু পাইলেই খায়, এরা ঘু খায় এগুলি আসলে একদম। বেসিক্যালি। এরা বাংলাদেশের মানুষের মানে একটা প্লেটের মধ্যে ঘু নিয়ে বসে থাকে, দুর্গন্ধটা এদের এদের অক্সিজেন। তা না হলে যে এই লেখাগুলো আপনি লেখাগুলো আমাকে দেন, হেডলাইনগুলো যদি আপনি বলেন যে কি লিখছেন, নিষিদ্ধ দল টক অফ দ্য টাউন, খুব হাতের মধ্যে লাগছে, মানে খুব ওনাদের গায়ের মধ্যে লাগছে যে আওয়ামী লীগের কেন, যে এই লোকটি কিন্তু আওয়ামী লীগের নামটা কিন্তু নেয় না, না। নিষিদ্ধ দল, এই দল সেই দল। কারণ উনি বলতে চাইবেন কি, যদি ওনাকে কেউ ধরে বলবেন কি সরকারের আইনে আছে যে এই দল নিষিদ্ধ, তার নাম তো নিলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দেবে, নাম নেয় না। ওনার নাম না নিলে কি আসে যায় আওয়ামী লীগের, কি আসে যায় বলুন তো? তারপরে ধরেন কি টক অফ দ্য টাউন উনি করলেন, টক অফ দ্য টাউন না, উনি Talk কেন of the এটাকে country. টক অফ দ্য কান্ট্রি, উনি কি টক অফ দ্য টাউন বলছেন না টক অফ দ্য, এটা টক অফ দ্য কান্ট্রি বলছেন, ঠিক আছে? তো ওনার কিন্তু এটা কষ্ট লাগতেছে। পুরো লেখাটার মধ্যে যদি আপনি বলেন, এই লেখাটার মধ্যে আপনি যদি পাবেন সেটা হলো দেখেন, তার এই লেখার প্রেক্ষিতে একজন একটা কমেন্ট করেছে, লিখেছে, বলছে কি জানেন, পুরো লেখায় আওয়ামী লীগের নাম নেয়নি, সুষুপ্ত পাঠক নামে একজন মানে ফেসবুকার, আমি ওনাকে চিনি না, বাট ওনার একটা কমেন্ট খুব ভালো লেখেন উনি। হ্যাঁ, তো ওনার একটা কমেন্ট আমি পড়ে শোনাই। পুরো লেখায় আওয়ামী লীগের নাম নেয়নি, বারবার লিখেছে নিষিদ্ধ দলটি, ক্ষমতাচ্যুত দলটি। আমিও ওই লোকটির নাম নেব না, প্রথম আলোর খেটে খাওয়া ফুড সোলজার। প্রথম আলো গতর খাটা লোকটি আওয়ামী লীগের জন্য মাইনাস পয়েন্ট মনে করছে জেনজিদের মুক্তিযুদ্ধের প্রতি উপেক্ষার মনোভাবকে। উৎফুল্ল এই তথ্যে প্রথম আলোর ভাড়াটে সৈনিক তার খুব খুশিয়ে দেয়। পুরো লেখায় আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ আছে কিনা সেটা নিয়ে, কিন্তু পুরো লেখায় কেবল শঙ্কা দেখানো হয়েছে, এটা কেবল ওদের ফেরার কারণ তৈরি করবে। মানে 1.5 বছর আগেও যারা আওয়ামী লীগের ফেরার কোনো কারণ দেখেনি, তারাই আওয়ামী লীগের ফেরার বিশ্লেষণ করছে, লোকজনকে ভয় দেখাচ্ছে, ওরা ফিরে এলে জুলাই দিয়ে ভরে দেবে, হা হা হা। পশ্চিমবঙ্গের বামরা যখন ইসলামী মৌলবাদীদের সঙ্গে জোট করলো, আর এরদোয়ান যখন মুসলিম বিশ্বের সুরসুরির রাজনীতির টপে ছিল, এই জুলাই মালটা তার মুসলিম লীগ চরিত্র প্রকাশ করতে দ্বিধা করেনি, খুব ভয় পেয়েছে। আমার তো তাই মনে হচ্ছে, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত আপনি এটাই বললাম যে এরা কিন্তু আতঙ্কিত এখন, আল্লাহ জানে কখন আওয়ামী লীগ আসে। মানে আওয়ামী লীগ আমরা তো খুবই আরাম করে আওয়ামী লীগের সমালোচনা করে, লেখালেখি করে ভাত পানি জুড়ছে। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সমালোচনা করে বই লিখে বই বিক্রি করেছে। আর এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আসতে পারে, সে আওয়ামী লীগ আসলে আমার কি হবে? আমার কি এবার কি আমার অক্সিজেনটা থাকবে নাকি অক্সিজেন? সো এই 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 একটা কমেন্ট আমি আপনাকে পড়ে শোনাইলাম, যে একজনের কমেন্ট। আর এরপরে যদি লেখেন যে আওয়ামী লীগ 2 বছরে কতটা বদলিয়েছে, আহা কি কষ্ট ওনাদের, আওয়ামী লীগ বদলায় নাই। এটা কি মহিউদ্দিন সাহেবের লেখা নাকি না, এটা নাদিম মুস্তাফার। নাদিম মুসা? কি কষ্ট, কতটুকু বদলালে, উনি রিসার্চ করতেছেন, গবেষক তো। গবেষক। হ্যাঁ। অনুপ্রবেশ সমস্যা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশই জটিল থেকে জটিলতর জায়গায় চলে যাচ্ছে এবং অবস্থা এত দ্রুত খারাপ থেকে আরও খারাপ হচ্ছে যে ছোটোখাটো সীমান্ত সংঘর্ষ থেকে বড় কোনো সংঘর্ষের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। এর কারণ খুব পরিষ্কার, যদি দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকে আর সমঝোতা সূত্র খুঁজে বের করার জন্য যে উদ্যোগ দরকার সেটা যদি না নেওয়া হয়, তাহলে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ফলত অনুপ্রবেশ সমস্যা যে জায়গায় এসে পৌঁছেছে এবং আগামীতে যেখানে পৌঁছে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে সীমান্ত সংঘর্ষ যদি বড় আকার ধারণ করে, সেটা পরিস্থিতির কোনো অস্বাভাবিক নয়, স্বাভাবিক পরিণাম। সেদিকেই চলেছে যা অবস্থা সেটা। ভারতে অবৈধভাবে বাংলাদেশি মুসলিমরা এসে রয়েছে, তাদের চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এটা ভারতের বর্তমানের ঘোষিত অবস্থান। অন্যদিকে বাংলাদেশের ঘোষিত অবস্থান এরকম যে ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে যায়নি, একথা তারা কিন্তু বলছে না। ভারতে কোনো অবৈধ বাংলাদেশি নেই,
এটা কিন্তু তারা ঘুণাক্ষরেও বলছে না। এই প্রশ্নটাকে উৎস রেখে তারা বলছে অবৈধভাবে কেউ ভারতে থাকলে তাদের ফেরত পাঠাতে হবে আন্তর্জাতিক নিয়ম মেনে, ও জোর করে পুশব্যাক করা নয়। তো আন্তর্জাতিক নিয়ম মানতে হবে। কি সেই নিয়ম? নিয়মটা হচ্ছে এই সব অনুপ্রবেশকারীদের বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত। বাংলাদেশ সেগুলো পরীক্ষা করবে, তারপর যদি দেখে যে তারা সত্যি বাংলাদেশের লোক, তাদের ফেরত নেবে। আর যদি দেখে যে তারা বাংলাদেশের নয়, তাহলে ফিরিয়ে নিতে অস্বীকার করবে। এবং সেই কথাটা তারা জানিয়েও দেবে ভারতকে। ভারত যদি সেটা মেনে নেয় ভালো, না মানলে আরও প্রমাণ দিয়ে তাদের বক্তব্য জানাবে, যাতে তাদের ওখানে ফেরত পাঠানো যায়। এইটা হচ্ছে নিয়ম। তো এই আন্তর্জাতিক নিয়ম মেনে চললে, যেহেতু এটা পদ্ধতি, আর এই পদ্ধতি যদি দুদেশই মেনে চলে, তাহলে তো ঝামেলা কেন হবে? ঝামেলার সম্ভাবনাই নেই। অবশ্য তারপরও যে ছোটোখাটো কিছু জটিলতা থাকবে না তা নয়, তবে সেগুলো মোট সমস্যার একটা সামান্য ভগ্নাংশ হতে পারে। যেমন ধরা যাক, কেউ 10 বছর আগে কি 5 বছর আগে একজন বাংলাদেশি পুরুষ তার এক বিবি 3 বাচ্চা নিয়ে চোরাপথে ভারতে এসেছে, কিংবা সে একাই এসেছে ধরা যাক। যদি দেখা যায় সে তার এক বিবি 3 বাচ্চা নিয়ে চোরাপথে ভারতে এসে থাকে, তো তার ধর্মে তো একসঙ্গে একাধিক বিবি, 4টে বিবি পর্যন্ত রাখা আইনসম্মত, তাদের পার্সোনাল ল সেই কথা বলছে। তো সে এখানে এসে করলো কি, বাংলাদেশি মানুষটি, সে আরও একটি ভারতীয় মেয়েকে বিয়ে করলো। তার মানে তার 2টো বিবি হলো, তার আইনে, তাদের পার্সোনাল আইনে এটা চলবে। এইবার সেই ভারতীয় বিবির আবার 2-4টে বাচ্চা এখানে হয়ে গেল। প্রশ্ন হচ্ছে, পুশব্যাকের মধ্যে কি ভারতীয় বউ আর তার বাচ্চারা পড়বে? এই প্রশ্নেরও উত্তর আছে, এবং আইনগত উত্তরই আছে। তবে সেটা এই প্রতিবেদনে বলার বিষয় নয়। সেটা নিয়ে প্রয়োজনে আর একটা ভিডিও পরে করা যাবে, যেখানে পুশব্যাক বিষয়ে ক্রিটিক্যাল কিছু বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি করব। দর্শকদের পক্ষ থেকে সেরকম কোনো জিজ্ঞাসা থাকলে, যেমন এই একটা প্রবলেমের কথা এক্ষুনি বললাম, সে বাংলাদেশের একটি বউ হয়তো বাংলাদেশে রয়েছে কি, আর তাকে নিয়ে এসছে, সেটা বড় প্রশ্ন নয়। সে এখানে সে আরেকটি বিয়ে করলো, বিয়ে করবার পর তাদের বাচ্চা হলো। এখানে যাকে বিয়ে করলো সে এদেশের মানুষ, তাহলে সেই এদেশি বউকে এবং তাদের বাচ্চাকে কি করা যাবে? এসবগুলো একটা ক্রিটিক্যাল সমস্যার ব্যাপার। তো এইরকম কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন। আমার ইচ্ছা রয়েছে পরে এই ধরনের বিষয় নিয়ে আর একটি এপিসোড আমি করব। যে কথা বলছিলাম, এরকম ক্রিটিক্যাল কেস থাকতেই পারে, তবে তার সংখ্যা কম। সেসব কেস আলাদা করে দেখা যেতেই পারে, কিন্তু জেনারেল কেসগুলো তো জেনারেল নিয়মে মেটানো যায়। ওই আন্তর্জাতিক নিয়ম, ভারত তাদের কাগজপত্র তুলে দেবে বাংলাদেশের হাতে, বাংলাদেশ সেগুলো বিচার করে পজিটিভ কি নেগেটিভ একটা কিছু বলবে। পজিটিভ বললে তাদের ফেরত চলে যাওয়া, নেগেটিভ যদি ভারত বাংলাদেশ রাজি না হয়, তখন ভারত আবার আরও প্রমাণ সাপেক্ষে প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। এটা আলোচনার ব্যাপার। তো এইভাবে তো মেটানো যায় সমস্যা। সমস্যা তাহলে তৈরি হচ্ছে কেন? সমস্যা থেকে যাচ্ছে কেন? থেকে যাচ্ছে এজন্যেই যে বাংলাদেশ সরকার এবং তার সীমান্ত রক্ষীরা খুব ভালোভাবেই জানে যে ভারত যাদের ফেরত পাঠাচ্ছে তাদের মধ্যে 2-একটা ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু সাধারণভাবে ফেরত যাদের পাঠানো হচ্ছে তারা মূলত বাংলাদেশি, এবং ভারতে তারা অবৈধভাবে ছিল। সিংহভাগ তাদের চোরাপথে এসেছিল, ভারতে থেকে গিয়েছে এখানে, আর কিছু ভিসা নিয়ে গিয়ে ভারতে এসছে, ভিসা ফুরিয়ে গেছে কিন্তু আর ফিরে যায়নি। বাংলাদেশ সরকার এটা খুব ভালোভাবেই জানে। তাই করছে কি, ভারতের চিঠির জবাব না দিয়ে
বছরের পর বছর বসে থাকছে। যখন আইনি পথে ফেরত পাঠানো সম্ভব হয়নি, তখন ভারত কি করলো? ভারত পুশব্যাকের পথ ধরলো। তবে এটাও যে একতরফা পুশব্যাক করছে তা কিন্তু নয়। ভারতের সাম্প্রতিকতম নির্দেশ সেটা সেই অনুযায়ী কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার, সেটা হলো যাদের ফেরত পাঠানো হবে তাদের কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে বিএসএফের হাতে। বিএসএফ সেগুলো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের হাতে তুলে দিচ্ছে। তারা কাগজপত্র পরীক্ষা করে যদি বলে যে হ্যাঁ এরা বাংলাদেশের লোক, এদেরকে ফেরত দিন, আমরা নিচ্ছি, তখন তাদের নেওয়া হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই বিজিবিও সাথে সাথে সেটা বলছে না, কারণ তাদের সরকার তো আবার টিপে দিয়েছে যে ভারতে মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে যতই চেঁচানো হোক না কেন, ভারতে মুসলমানদের ওপরে অত্যাচার হচ্ছে না, তারা ভালোভাবেই বেঁচে রয়েছে ভারতের মানুষের মতনই। আর তারা রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল মিয়ানমার থেকে, কারণ আরাকান সেনারা তাদের ওপরে মুসলমানদের ওপরে রোহিঙ্গা মুসলমানদের ওপরে অত্যাচার করছিল, সেই জন্য তাদেরকে ফেরত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতে তো অত্যাচার হচ্ছে না, ভালোই রয়েছে এখানে মুসলমানরা। যারা এখানে রয়েছে বাংলাদেশি, তারাও আর ভারতে যেতে চায় না, তাদের বেশিরভাগ এখন চাপে পড়ে যাওয়ার কথা ভাবছে, তার আগে তো তারা ভাবতই না। আমার বেশ মনে পড়ে, বেশ কিছুদিন আগে, বছর 2-1 আগে, 2-3 বছর আগে একটা ট্রেন ধরে আমি হাওড়া থেকে মুম্বাই আসছি, ট্রেনে আসছি। সেই ট্রেনে সেখানে বাংলাদেশের বেশ কিছু পরিবার, পুরো ট্রেন ভর্তি। তারা নিজেদের মধ্যে, একজনকে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় বাড়ি, বললে আমাদের বাড়ি সাতক্ষীরে। তাই বললাম সাতক্ষীরে বাড়ি, তাহলে আমার বাড়িতে আমাদের গ্রামে আর লোকজন কেউ থাকলো না, সব ইন্ডিয়ায় চলে আসতেছে। এই হচ্ছে কথা। তো এখন তাদেরকে ফেরত চলে যাচ্ছে। তারা তো আর ভারতে প্রেম করতে আসেনি, তাদের নিজেদের বাঁচার স্বার্থে এসছিল। আর এখানে এসেও দেখেছে যে তারা কাজ পাচ্ছে, খাবার পাচ্ছে। তো ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গতকাল এ সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন, ভারত কিন্তু নির্দিষ্ট আইনি পথেই ফেরত পাঠাতে চায় অবৈধদের। কাগজপত্র তারা তুলে দিয়েছে বাংলাদেশের হাতে, কিন্তু বাংলাদেশ জবাব দিচ্ছে না। কি বলছেন আমাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জয়সওয়াল, মিস্টার জয়সওয়াল, একটু শুনে নিন। The second question was regarding Bangladesh. Now, in Bangladesh, as I have told you before also, that all foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible, so that the deportation of people who are illegally staying in India can be taken forward. তো এইবার বন্ধু, ভারত তাহলে এই অবস্থায় কি করবে? সুতরাং এরপরে ভারত বাধ্য হয়ে জোর করে পুশব্যাক নীতি নিয়েছে। কিন্তু ভারত সরকারের হস্তক্ষেপ ছাড়াই, অর্থাৎ আমাদের পুলিশ মিলিটারি গিয়ে কাউকে ধরছে না, তার আগেই একটা বড় সংখ্যক বাংলাদেশি থানা, পুলিশ, ডিটেনশন ক্যাম্প, হোল্ডিং সেন্টার এসবের ভয়ে নিজেদের উদ্যোগে দেশে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ও নিচ্ছে। আর তারা যেমন গোপনে চোরাপথে ভারতে ঢুকেছিল, তেমনই গোপনে চোরাপথে আবার ভারত থেকে চলে যাচ্ছে, ভারত সীমান্ত পেরোচ্ছে। কিন্তু বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তাদের ঘরে ফিরতে দেবে না। সুতরাং বাংলাদেশ কি করছে? তারা সীমান্তে নিজেদের পারে অতিমাত্রায় সজাগ হয়েছে। কয়েকদিন আগে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এই ব্যাপারে, আরও করব, কারণ সমস্যাটা খুব ভয়ঙ্কর। সেখানে বলেছি বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাইক নিয়ে
এই সীমান্তবর্তী শহর গ্রামগুলো সেই সমস্ত জায়গায় ঘোষণা করা হচ্ছে যে গ্রামে নতুন লোক দেখলে, যারা ফিরে আসছে তাদের দেখলে যেন তাদেরকে এখানে না ঢুকতে দেয়। সুতরাং কি করছে তারা বিজেপিকে খবর দিচ্ছে, বিজেপি আসছে, বিজেপি এসে তাদের করছে একা যে বিজেপি সজাগ তা নয়, তাদের সঙ্গে যোগ দিয়েছে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা। তারা রাত জেগে পাহারা দিচ্ছে, নোম্যান্স ল্যান্ডে যারা ধরা পড়ছে তাদের সেখানে ফেলে রাখছে, আর যারা নোম্যান্স ল্যান্ড পেরিয়ে দেশের ভেতরে ঢুকে পড়েছে তাদেরও ধরে বেঁধে ফেরত নিয়ে এসে আবার ফেলছে ওই নোম্যান্স ল্যান্ডে। আমি এটা মিথ্যে কথা বলছি না। একটা ভিডিও দেখুন, আমাদের ইন্ডিয়ার ভিডিও নয়, বাংলাদেশের ভিডিও, বিজিবির নিজের তৈরি ভিডিও, একটু দেখুন। কমান্ডান্ট 93 বিএসএফ এর সাথে আমাদের স্পট মিটিং ছিল এই গত 25 তারিখ সকালবেলা, যে 10 জনকে এখানে পুশিং করা হয়েছে এর ব্যাপারে। তো তারা বলছে যে এরা বাংলাদেশি নাগরিক, তারা এটা দিতে প্রস্তুত না। আমি তাদেরকে বলেছি যে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা ইন্টারন্যাশনাল ল না। এটা ইন্টারন্যাশনাল ল হয়ে যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ডওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। তারা এটা বাংলাদেশি নাগরিকরা ফেরত নিতে রাজি না। আমরা আমাদের অবস্থান অনড়। আমরা বলেছি যে না, আমরা এভাবে গ্রহণ করবো না, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল আইন অনুসারে হতে হবে। তো তারা বলেছে যে তাদের হাই কোর্টের সাথে কথা বলবে, বাট আমরা এই পজিশনে অনড় যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিং করানো হয়, এটা আমরা এখনও অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না। এদের ব্যাপারে তাদেরকে আমরা বলেছি তাদেরকে এটা নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তারা এটা আশা করছি তারা এটা নিয়ে যাবে, বাট আমরা এদেরকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে দিব না। এই কথা আমি তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো। এটা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান, এটা অমানবিক হয়ে যাচ্ছে। তোমরা মানুষকে এরকম বিপদের মধ্যে ফেলে দিতে পারো না। তাদেরকে আমি এই দাবি আমি উত্থাপন করেছি যে এরা মানুষ করে তাদের অধিকার আছে। তোমরা একজন মানুষকে ধরে অবৈধভাবে পুশ করে তাকে বিপদের মুখে এবং অমানবিকভাবে তাকে ফেলে রাখতে পারো না। এই কথা আমি তাদেরকে উল্লেখ করেছি। তারা বলেছে, তারা অস্বীকার করেছে যে তাদেরকে এভাবে কাঁটাতারে ব্যবহার করে তাদেরকে ফেরত পাঠায় নাই। কিন্তু এখানে ভিকটিম আছে, এখানে তাদের সাথে কথা বললেও আপনারা বুঝতে পারবেন। এখানে দেখবেন তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে গত 26 মে তাদেরকে অ্যারেস্ট করে বিভিন্ন সেন্টারে রেখেছে। রাখার পর তাদেরকে গত 5 তারিখ সকালে তাদেরকে পুশিং করেছে। সো তারা এটা অস্বীকার করেছে, বাট আমি তাদেরকে ফোর্সফুলি বলেছি যে না, তোমরা এইভাবে ইনহিউম্যান মানুষের অধিকারকে তোমরা এইভাবে মানুষকে মৃত্যুর বুকে তোমরা ঠেলে দিতে পারো না, এটা তোমরা হতে পারবে না। তার জায়গা আমাদের শক্তির জায়গা। এটা খালি আজ এই সময় না, অতীতেও সর্বদা আমাদের দিনে রাতে বৃষ্টি ঝড়ের মধ্যে এরা আমাদের সব সময় আমাদের সাথে আছে। আমাদের এটা শক্তির জায়গা। আমরা মনে করি এই বাংলাদেশ আমাদের জনগণ, আমরা জনগণের বাহিনী, জনগণ আমাদের সাথে আছে সর্বদা সবার সময় সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আমাদের সাথে আছে এবং আমাদের সাহায্য সহযোগিতা করতে আমি খুবই গ্রেটফুল। জনগণের অসংখ্য গ্রেটফুল। বর্ডার গার্ড বাংলাদেশের ওই অফিসার যিনি কথা বলছেন ভিডিওতে, একবারও কিন্তু বললেন না যে এই লোকগুলো তাদের দেশের লোক নয়, এরা ভারতের লোক, ভারত জোর করে তাদের নিজেদের দেশের মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে, এ কথা কিন্তু বললেন না তিনি বললেন কি, যে এরা তাদের মূল আপত্তি ফেরতের পদ্ধতি নিয়ে। লোক তাদের, এটা তারা কিন্তু মুখে স্বীকার না করলেও মনে মনে স্বীকার করে নিচ্ছে, কিন্তু আপত্তিটা হলো ফেরতের পদ্ধতি নিয়ে। অর্থাৎ আমাদের লোক আমরা নিতে পারি, কিন্তু সেটা এইভাবে জোর করে পাঠাবে, এটা আমরা সহ্য করতে পারবো না, এটা আমরা গ্রহণ করব না। এটা আন্তর্জাতিক আইনসম্মত পদ্ধতি নয়, তাই তারা ফেরত নিতে পারবেন না। পদ্ধতিটা আগেই বলেছি, পদ্ধতি মেনে ভারত চিঠি দিলে চিঠির জবাব দেবে না, বছরের পর বছর ফেলে রাখবে। পদ্ধতি মেনে বিএসএফ বিজিবির হাতে কাগজপত্র তুলে দেবে, তারা তার জবাব দেবে না, আটকে রেখে দেবে। আবার তারা বলবে ভারত নিয়ম কানুন মানছে না। তোমরা কি নিয়ম কানুন মানছো? চিঠি জবাব দিচ্ছ না কেন?
আবার দেখুন, আবার কত বড় বড় কথা, অমানবিক ব্যবহার করছে ভারত, ইনহিউম্যান। তাদের পাল্টা প্রশ্ন করা যায়, ভারতের ব্যবহার না হয় বেআইনি, অমানবিক, ইনহিউম্যান, কিন্তু তোমরা তো ভালো করেই জানো ভারত যাদের পুশব্যাক করছে তারা তোমাদের দেশের লোক, বাংলাদেশের নিজের মানুষ। তা নিজের দেশের মানুষের ওপর তোমরা, নিজের দেশের মানুষের ওপর তোমরা অমানবিক হচ্ছ কি করে, হও কি করে? বর্ডার গার্ডস বাংলাদেশের অফিসারটি বলছেন বাংলাদেশ ওদের দায়িত্ব নেবে না। তা দায়িত্ব যদি না নেয় তাহলে একেবারে লিখে নিতে পারেন মহাশয় যে ভারতও ওদের আর ফিরিয়ে নেবে না। ভারত স্পষ্ট বলবে ওরা স্বেচ্ছায় চলে গেছে দেশ ছেড়ে, ভারত ছেড়ে নিজের দেশে স্বেচ্ছায় গেছে, ভারতের কোনো ভূমিকা নেই। সুতরাং ওরা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাঁচলো কি মরলো তাতে ভারতের কিচ্ছু আসে যায় না, কারণ ওরা ভারতের লোক নয়। ওরা যে দেশের লোক তারা বুঝুক ওদের নিয়ে কি করবে, কি হবে। তাহলে বিজিবির অফিসারটি একবার বললেন ওই লোকগুলোকে জিজ্ঞেস করে দেখুন, ওরা বলবে 26শে মে ওদের ধরেছিল ভারতের পুলিশ, ক্যাম্পে রেখেছিল, তারপর রাতের বেলায় তার কাটার এপারে ফেলে দিয়েছে। হতেও পারে সেটা, কিন্তু প্রশ্নটা হলো ওই লোকগুলোকে এসব কথা কে জিজ্ঞেস করবে, কে জানতে চাইবে এসব কথা? ভারত কথাই বলবে না আর ওদের সঙ্গে। তোমাদের পাঁঠা তোমরা ঘাড়ে কাটবে না লেজে কাটবে, সিদ্ধান্ত তোমাদের। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, দুই দেশের উচ্চতম রাজনৈতিক নেতৃত্ব যদি এই সমস্যা নিয়ে আলোচনায় না বসেন, যদি সমাধান না করেন, তাহলে কিন্তু এভাবেই চলতে থাকবে। মনে রাখবেন 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত ভারতে, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে। কত জায়গায় পাহারা দেবে বিজিবি? একবার সীমানার ওপারে ফেলে দিতে পারলেই সমস্যা থেকে মুক্তি। বিএসএফ সেটা ক্রমশই আরও যে তেড়ে ফুঁড়ে করবে লিখে নিতে পারে বাংলাদেশ। সুতরাং পালিয়ে না গিয়ে আলোচনায় বসুন, যত তাড়াতাড়ি বসতে পারেন ততই মঙ্গল। কারণ যত দিন যাবে, এখন 10টা জায়গা 12টা জায়গার থেকে পাঠানো হচ্ছে, পুশব্যাক হচ্ছে, এরপরে ডাঙায় জলে সব দিকে পুশব্যাক হবে। নৌকো করে রাত্রে ওপারে চরে নামিয়ে দিয়ে চলে আসবে। কি করবেন? কত জায়গায় পাহারা রাখবেন? সুতরাং সামনে বর্ষা, আর এই নোম্যান্স ল্যান্ডে জলে কাদায়, খোলা আকাশের নিচে ঝড়ে বৃষ্টিতে সাপ খোপের রাজত্বে থাকাটা কি সমস্যা তৈরি করবে সেটা একটু ভেবে দেখুন। বর্ষা আসছে, সমস্যা পাহাড় হয়ে বাংলাদেশের ঘাড়ে চেপে বসবে। বর্ষা শুরু হয়ে গেছে, সুতরাং সাবধান। বাংলাদেশ আপনার সাধারণ পরিষদের সভাপতির মর্যাদা পেয়েছে, এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব 1986 সালে হুমায়ুন রশিদ সাহেব পেয়েছিলেন। তখন নির্বাচন হয়নি, সমঝোতার মধ্যে হি ওয়াজ দি এশিয়া স্পেসিফিক ক্যান্ডিডেট। প্রতি 5 বছর অন্তর অন্তর এশিয়া স্পেসিফিক কান্ট্রিগুলো, যে আমাদের প্রায় 54টা কান্ট্রি আছে এশিয়া স্পেসিফিকে, তাদের সুযোগ আসে এই সাধারণ পরিষদের সভাপতি হওয়ার। সিস্টেমটা হচ্ছে যে আমরা যেমন এই 2016-তে একবার চান্স পাই, 2000 আপনার যেটা বলেছে 71 সংসদে, 76 সংসদে 2021-এ, আর এইবারে হলো 81তম 2026-এ। ইউএন এর এই নির্বাচনগুলো হয়
নির্বাচন হওয়ার আগে সেই সরকার অনেক দিন আগে থেকে তারা ইচ্ছা প্রকাশ করে যে আমরা অমুক সালে আপনার নির্বাচন করতে চাই, তাহলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো তখন কোনো ক্যান্ডিডেট দেয় না। এটা নিয়ে একটা ভদ্রতা, এটা মোটামুটি মেনটেন হয়। তা আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে অনেক সরকার আসলো, কিন্তু ওই যে আগে ভাগে যে ক্যান্ডিডেটটা ফ্লোটিং করা কিংবা পজিশনটা ব্লক করে রাখা, সেই ধারণা প্রায় সময় আমাদের সরকার এটা ধারণা থাকলেও এটা কার্যকরী করেন নাই। তার ফলে আমাদের খুব সমস্যা। আমরা এই জন্যে এই যে সিকিউরিটি কাউন্সিলে আমরা একবার 1979 সালে আর একবার 1999, এই দুবার এরপরই শেষ। কারণ আমরা ফ্লোট করি না, এটা ফ্লোট করতে হয়। ফ্লোটটা মানে ব্লক করতে হয়। আপনার আমি জাতিসংঘে 6 বছর ছিলাম, এর মধ্যে আমি একবার 2012 সালে জাতিসংঘের সভাপতির দায়িত্ব তিনবার পালন করেছি। কারণ ওই বছরে সার্বিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নির্বাচিত হন, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি থেকে তখন নির্বাচিত হন আপনার ওই জাতিসংঘের সভাপতি। কিন্তু উনি নিজের দেশে খুব ব্যস্ত থাকতেন, আর দ্বিতীয়ত উনি তার দেশে প্রেসিডেন্টের জন্য নির্বাচনের জন্য উনি আপনার প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ফলে তিনি নিউ ইয়র্কে থাকতেন না এবং জাতিসংঘের কাজকর্মে তার কোনো মন নাই। তো সেই সময় আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বাংলাদেশ অনেকবারই জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট হয়, তা আমি সেই বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তখন সেই ভদ্রলোক জার্মিক, সে আমাকে নির্বাচন করলো যে আই শুড বি দি অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি। তা আমি পরপর 3বার এই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। আচ্ছা, প্রেসিডেন্টের এটা একটা সিমোনিয়াল দায়িত্ব, এটা অত্যন্ত আমি একটু মাঝখানে যাতে আবার ভুলে না যাই, এই জন্য এই যে এইবার এই বাংলাদেশ যে প্রতিদ্বন্দ্বিতা করবে এটার জন্য ব্লক করা, মানে এই প্রক্রিয়াটা কি আওয়ামী লীগ সরকারের সময় মানে 2020 সালের দিকেই শুরু হয়েছিল? প্রস্তাবনাটা করা খুব বুদ্ধিমানের কাজ। আপনার ব্লক করে রাখলে, আমি আপনার দুটো জিনিস বলি। একটি হচ্ছে আগে ভাগে ব্লক করলে রাখলে আপনার পরে যদি আপনি নির্বাচন নাও করেন অনেক সুযোগ সুবিধা নিতে পারেন। 2000 সালে শেখ হাসিনার সরকার সিকিউরিটি কাউন্সিলে নির্বাচন করবে বলে ব্লক করে। আপনার নির্বাচন হবে তখন 2014 সালে, কিন্তু তখন ব্লক করে রাখে। কারণ ব্লক করতে আমরা যখন ব্লক করি তখন অন্য কোন কোন দেশে তারা ইচ্ছা প্রকাশ করেছে, তো পাওয়ারফুল দেশ হলে আর আমরা ব্লক করি না, খুব দুর্বল হইলে ব্লক করি। আর তখন যখন দেখি কেউ নাই ওইটাতে আমরা জাম্প দিয়ে ব্লক করি। আমি 2019 সালে যখন আপনার পররাষ্ট্রমন্ত্রী হলাম তখন আমি 3টি পজিশনের জন্য, যা 4টার জন্য চাইছিলাম, 3টি পজিশনের জন্য আমি সাথে সাথে ব্লক করার কি করি, ইনস্ট্রাকশন দিই। একটি হচ্ছে যে রিজিওনাল ডাইরেক্টর ফর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আপনার আমাদের সাইমা ওয়াজেদ পেয়েছেন। ওইটা এশিয়ান আপনার 12টা দেশ নির্বাচন করে। তো আমি তখন ওইটা থ্রো করি যে আমরা করতে চাই, কারণ ওইটা সবসময় ইন্ডিয়া চলে আসে। দ্বিতীয়ত আমি যেটা করি, এই জাতিসংঘের পিজিএ, প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি, সেইটা আমি ব্লক করি। আমি আগে যখন পিআর ছিলাম, আমি যখন আগে স্থায়ী প্রতিনিধি ছিলাম, তখন 2016 সালে আমি এটা ব্লক করেছিলাম। আমি আনঅফিসিয়ালি ব্লক করেছিলাম। সরকার তখন ওইটা সিদ্ধান্ত নেন নাই। তখন আমি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন মাহমুদ আলী সাহেব, আমার শিক্ষক, আমি ওনাকে বলেছিলাম, স্যার আপনি এটার জন্য চেষ্টা করেন। আমি এটা আনঅফিসিয়ালি ব্লক করি এবং ব্লক করে শুনি না, আচ্ছা শেষ করি। আর আমি সিকিউরিটি কাউন্সিলে 2031-32 জন্য এটা ব্লক করে রেখেছি। বাংলাদেশ এটা ক্যান্ডিডেট, তো ব্লক করলে পরে অন্য কোনো কান্ট্রি তখন ওই তাদের নমিনি দেয় না, চিন্তা ভাবনা করে না। তো ব্লক করলে আমি যখন 2019-এ এটা ব্লক করলাম, 20 সালে জাতিসংঘ এই সব আপনার জানুয়ারি এরকম সময় হবে, তারা সবাইকে জানালো যে বাংলাদেশ ইজ এ ক্যান্ডিডেট এই পিজি এর জন্য। আমি 21 সালে চাইছিলাম, যখন আমি 19 সালে মন্ত্রী হলাম, আমি 21 সালে চাইছিলাম, কিন্তু 21 সালে মলদ্বীপ আগের থেকে অনেকদিন আগের থেকে ব্লক করে রেখেছেন।
তখন মলদ্বীপ আমাদের বন্ধু দেশ, এশিয়ান দেশ, আমরা এই জন্য ওটা কন্টেস্ট করিনি। তখন মলদ্বীপের সাথে আমার সমঝোতা হয় যে আমি 26 সালে মানে 81, তুমি 76 সালে, আর আমি বাংলাদেশ 81 সালে করব, তারা রাজি হয়। তবে তখন আমি একটা দেন দরবার করি, মলদ্বীপে বলি যে তুমি হও, আমরা তোমাকে সাপোর্ট দিব, তবে আমাদের একজন ডিপ্লোম্যাটকে তোমার অফিসে রাখবা, কারণ আমরা পরবর্তীতে এটার জন্য প্রতিযোগিতা করব, তখন যদি জয়লাভ করি এটা কিভাবে কি কাজ হয় আমার একটা অফিসারকে তুমি নিয়োগ দিবা। এবং তারা কথা রেখেছেন, উনি প্রেসিডেন্ট হওয়ার পরে উনি কথা রাখেন, আমাদের একজন ডিপ্লোম্যাটকে উনি তার অফিসে রেখেছিলেন। যাই হোক, তা আমরা 2020 সালে ঘোষণা দেই যে বাংলাদেশ উইল বি ক্যান্ডিডেট ফর প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি ইন 2026, দ্যাট মিনস 81st সেশন। তখন এশিয়ার স্লট, এটা প্রতি 5 বছর পর পর এই স্লটটা আসে। আগে আমি যখন 2016 সালে আনঅফিসিয়ালি আমি এই স্লটটা ধরে রেখেছিলাম, এবং প্রায় 80 থেকে 83টা দেশের আমি কি পেয়েছিলাম, আরএসএ, আমরা বলি রিসিপ্রোকাল সাপোর্ট এগ্রিমেন্ট। আমরা যখন ব্লক করি তখন আমার মিশনের বড় দায়িত্ব হয়, আমার অফিসারদের বড় দায়িত্ব হয় বিভিন্ন দেশের সাথে আলাপ করা। আমরা বিভিন্ন ফর্মাল ইনফর্মাল মিটিং করি, আর ওদের বলি যে আমাদের তোমরা বাবা এই পজিশনে সাপোর্ট দিবা, তোমরা যদি রাজি হও তাহলে তোমার সরকার থেকে একটা চিঠি নিয়ে আসো, এটারে বলে আরএসএ, রিসিপ্রোকাল সাপোর্ট এগ্রিমেন্ট। এইটা আমার মিশনের লোকেরা, আর বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর যতগুলো মিশন আছে সে সব মিশনের আমরা অ্যাম্বাসেডারে জানাই আপনারা এটা সংগ্রহ করেন। হ্যাঁ, এটার জন্য আমাদের যথেষ্ট দূতালি, যথেষ্ট খাটতে হয় আমরা বিভিন্ন দেশে আমাদের মিশনগুলোতে।